1982 সাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে খোঁজ পাওয়া যায় এক পুরনো রাজবাড়ির। সেখানে কথিত আছে শত বছর আগে এক রহস্যময় কুয়োতে ডুবে গিয়েছিল 5 জন মানুষ। কারো লাশ মেলেনি, শুধু মাঝে মাঝে শোনা যায় সেই কুয়োর ভেতর থেকে কাঁদো কাঁদো ডাক। গবেষক রূপম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে একটি গবেষণা করতে আসেন গ্রামটিতে। আসার পরেই একজন বৃদ্ধ লোকের সাথে তার দেখা হয়ে যায়। রূপম তার কাছে বলেন, আমি ঢাকা থেকে এসেছি। এই গ্রামে একটি রাজবাড়ি আছে, সেটা নিয়ে গবেষণা করতে চাই। এই কথা বলা মাত্রই বৃদ্ধ লোকটা বলে, আপনি যদি ওই রাজবাড়ি নিয়ে গবেষণা করতে চান তাহলে ওই রাজবাড়িটির ভিতরে ঢোকার একটা চুক্তিপত্র আছে, যেখানে আপনাকে সাইন করতে হবে। তারপর বৃদ্ধ লোকটি তাকে একটি চুক্তিপত্র বের করে দেন, আর সেই চুক্তিপত্রের উপর লেখা ছিল রক্তের চুক্তি। রূপম ভাবে এটা মনে হয় কোনো সাধারণ কথা, আর সাইন করা ছাড়া তার কোনো উপায় নেই। সাইন না করলে সে গবেষণাও করতে পারবে না, তাই সে সেই চুক্তিপত্রে সাইন করে দেয়। তারপর সেই বৃদ্ধ লোকটা তাকে স্থানীয় মসজিদের ইমামের কাছে যেতে বলে আর রাস্তা দেখিয়ে দেয়। রূপম সেই রাস্তায় হাঁটতে হাঁটতে চলে যায় সেই ইমামের কাছে। সেই ইমাম সাহেবকে বলেন, আমি ওই রাজবাড়ি নিয়ে গবেষণা করতে চাই, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? ইমাম সাহেব তাকে কিছু না বলে তাকে একটা ছেঁড়া মানচিত্র দেন, যাতে চিহ্নিত আছে সেই কুয়ো। রূপম ভাবে, রাজবাড়ির সম্পূর্ণ ইতিহাস না হোক, কুয়োর ভয়ানক কাহিনী যদি নথিভুক্ত করা যায় তবে তাও তার একটি বড় সাফল্য। কিন্তু সে জানে না, সে যা খুঁজতে এসেছে তা তাকে খুঁজে নিয়েছে আরও অনেক বছর আগে। সে জানে না তার জন্য কি অপেক্ষা করতেছে। তারপর রাজবাড়ির পথে রওনা দেয় রূপম, সাথে তার সহকারী মুন্না। পথের মধ্যে কিছু মানুষের সাথে তাদের দেখা হয়। তারা তাদের সতর্ক করে দেয়, ওই বাড়িতে কেউ থাকে না, আর কুয়োর কাছে কেউ ভুলেও যায় না। কিন্তু তারা কারো কথা গায়ে মাখল না, চলতে লাগলো রাজবাড়ির দিকে। হাঁটতে হাঁটতে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির কাছে পৌঁছায় তারা। বিশাল গেট, ধ্বংসপ্রাপ্ত কার্নিশ, শূন্য জানালার ফাঁক দিয়ে যেন কেউ উকি দেয়। বাড়ির পেছনে সেই কুয়ো, জঙ্গলে ঘেরা, প্রায় মাটির নিচে হারিয়ে যাওয়া। রূপম খাতা ও ক্যামেরা হাতে নিয়ে কুয়োর পাশে বসে নোট করতে শুরু করে। হঠাৎ অদৃশ্য বাতাসে খাতার পাতা উল্টাতে থাকে। কুয়োর ভেতর থেকে ভেসে আসে ফিস ফিস আওয়াজ, এসো বাহক। মুন্না ভয় পেয়ে যায়। রূপম বলে, দুর্বোকা, এত ভয় পেলে হবে? এত ভয় পেলে গবেষণা করা যায় না, চল বাড়ির ভেতরে চল। এরপর তারা রাজবাড়ির গেট খুলল। পুরো রাজবাড়ি যেন নতুন রূপে ফিরে আসলো, কিন্তু তারা বুঝতে পারলো না কিছুই। তারা ভিতরে গেল আর হাত মুখ ধুয়ে ব্যাগ থেকে খাবার বের করে খেতে বসে। পুরনো ডাইনিং টেবিলে, দেখে মনেই হচ্ছে না এখানে কেউই থাকে না। টেবিলের গায়ে এক বিন্দু ময়লা নেই। তাদের যেন এসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। তারা দুজন নিজেদের মধ্যে কথা বলতে বলতে খাওয়া শেষ করে নিজেদের ঘরে ঘুমাতে যায়। রাত বাড়তে থাকে। তাদের জানালার বাইরে দেখা যায় কুয়ো। কুয়োর ভিতর থেকে ধোঁয়ার মতো কিছু একটা উঠছে, কিন্তু তারা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। রাত তখন 3টা। রূপমের ঘুম ভেঙে যায় এক ভয়ঙ্কর চিৎকারে। সে জানালার পাশে গিয়ে দেখে একটা কালো ছায়া কুয়োর পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ সেই ছায়া অদৃশ্য হয়ে যায়। রূপম পিছনে ফিরতেই দেখতে পায় দেয়ালের উপর একটি রক্তমাখা হাতের ছাপ। এটা দেখে তার গলা শুকিয়ে যায়। সে ভয় পেয়ে দরজা খুলে বাইরে যায় মুন্নার ঘরের সামনে, কিন্তু মুন্নাকে খুঁজে পায় না। হঠাৎ শুনতে পায় মুন্নার কণ্ঠ কুয়োর দিক থেকে। রূপম অন্ধকারে কুয়োর দিকে এগিয়ে যায়। ঠিক কুয়োর পাড়ে পৌঁছাতেই
পেছন থেকে কেউ ধাক্কা দেয় তাকে। রূপম পরে যেতে যেতে তার পা আটকে যায় শিকড়ের সঙ্গে এবং নিচ থেকে শুনতে পায়, তুইও আসবি। সবাই আসে, উপরে কেউ থাকে না। সে খুব ভয় পেয়ে যায় এই কথা শুনে, আর তাড়াতাড়ি করে তার পা শিকড় থেকে ছাড়িয়ে দৌড়ে ভিতরে চলে যায় মুন্নার রুমের দরজার কাছে। দরজায় ধাক্কা দিতেই মুন্না দরজা খোলে। রূপম বলে, তুই কোথায় ছিলি? মুন্না বলল, আমি তো ঘরের ভিতরেই ছিলাম। কিছু কি বলবেন? রূপম ভাবল, যা হয়েছে তা যদি ওকে বলি তাহলে ও আর এখানে থাকতে চাইবে না। রূপম বলল, না, আমার একা ঘুমাতে ভয় ভয় লাগছে, তাই তোর রুমে ঘুমাতে এসেছি। এরপর রূপম ও মুন্না এক রুমে ঘুমায়, কিন্তু রূপমের ঘুম আসে না। তাও সে চোখ বন্ধ করে থাকে সারা রাত। পরদিন সকালে রূপম ও মুন্না এক পুরনো স্টোর রুম খুঁজে পায়। সেখানে ধুলো মাখা একটি নোটবই পায় তারা, পোকায় কাটা, কিন্তু লেখাগুলো এখনও পাঠযোগ্য। তারা সেটা খুলে পড়তে শুরু করলো। লেখকের নাম বিরাজ মুখার্জি। 1960 সাল। আমি একজন পুলিশ ইন্সপেক্টর। এটা আমার নোটবুক। আমি এসেছিলাম এই রাজবাড়িতে একটি নিখোঁজ হওয়ার তদন্ত করতে। 5 জন কিশোর কুয়োর কাছে গিয়েছিল, তারা কেউ আর ফেরেনি। আমি কুয়োর চারপাশে জাল বিছিয়ে রেখেছিলাম, কিন্তু প্রতিদিন সকালেই সেই জাল ছেঁড়া থাকতো। কুয়োর নিচে কিছু একটা আছে, সেটা মানুষ নয়। আরও লেখা ছিল, যদি কেউ ভবিষ্যতে আসে যেন সে কুয়োয় না নামে, কারণ আমি নামবো। আমি সত্য খুঁজে ফিরব। যদি বাঁচি লিখব, না বাঁচলে ডাক শোনা যাবে। এরপর একটা আচমকা বাতাস আসে, আর তাদের হাত থেকে উধাও হয়ে যায় সেই নোটবুক। রূপম ও মুন্না ভয় পেয়ে তাদের রুমে আসে। তারপর রাত যখন 1টা, রূপম অনেক চিন্তা ভাবনা করে, কি আছে ওই কুয়োর ভেতর, আমাকে দেখতেই হবে। সে সিদ্ধান্ত নেয় সে নিচে নামবে কুয়োর, আর এই রহস্য বের করবে। তারপর সে দড়ি, ফ্ল্যাশ লাইট আর ক্যামেরা নিয়ে নামে কুয়োর অন্ধকার জলে। প্রথমে শান্ত, শুধু জল, কাদা আর শূন্যতা। হঠাৎ পানির নিচে দেখা যায় এক পুরনো কাঠের দরজা। দরজাটি অল্প ঠেলে সে ভেতরে ঢোকে। এক ঘর জলের নিচে, যেন কারো ঘর ছিল এক সময়। দেয়ালে হাতের ছাপ, পুরনো ছবি, আর পড়ে আছে একটি কঙ্কাল। ঠিক তখনই পিছন থেকে কেউ তার পা চেপে ধরে। সে জোরে লাথি মেরে উপরে উঠে আসতে চায়, কিন্তু কিছু একটা তাকে টানছে কুয়োর আরও নিচে। সে সেই শক্তির সাথে আর পেরে উঠল না। হঠাৎ কিসের সাথে যেন তার মাথায় সংঘর্ষ হয়, আর সে হুঁশ হারিয়ে ফেলে। তারপর রূপমের এক ভয়ঙ্কর আওয়াজে জ্ঞান ফিরল। সে এখন একটি অন্ধকার কুঠুরিতে পড়ে আছে। বুক ধড়ফড় করছে, চারদিকে অন্ধকার, শুধু এক কোণে মিটমিটে আলো। গায়ের কাপড় কাদায় মাখা, জলে ভেজা, দড়িটা কোথাও নেই। হঠাৎ সব কিছু অন্ধকার হয়ে যায়। সেই অন্ধকার এতটাই গাঢ় ছিল যেন তার চোখ দুটো গলে যাবে। তাই সে চোখ বন্ধ করে বসে থাকে। মাটির উপরে তখন সকাল। মুন্না পাগলের মতো কুয়োর চারপাশে ঘুরছে। রূপমদা কোথায় গেল? ঠিক তখনই সে দেখে কুয়োর একপাশে কিছু লেখা, এখনো সময় আছে, নিচে এসো। সে এটা দেখে দৌড়ে ওখান থেকে পালিয়ে যায় রুমের ভিতর। এদিকে কিছুক্ষণ পর রুমে আলো চলে আসলো। রূপম চোখ খুলল। খোলার পর দেখতে পায় সে এক গোলাকার পাথরের কক্ষে। সেখানে বসে আছে এক বৃদ্ধ। তার চোখ দুটো গর্তের মতো। বৃদ্ধের গলায় একটি রৌপ্য লকেট, যার গায়ে খোদাই করা একটি প্রতীক, যা রূপম আগমন কাহিনীর এক প্রাচীন ছবিতে দেখেছিল। রূপম বলে, তুমি কে? বৃদ্ধা ফিসফিসিয়ে বলে,
আমরা যারা ছায়ার ডাক শুনেছি তারা আর ফিরে যেতে পারিনি। তোমারও সময় শেষ, রূপম প্রশ্ন করল। ছায়াকে? বৃদ্ধ দাঁতে দাঁত চেপে বলে, ছায়া নয়, ছায়ারা। তারা ছিল, আছে এবং থাকবে। কিন্তু এক সময় তাদের কেউ ডাক দিয়েছিল, সেই ডাক এখন কুয়োর নিচে। ছায়ারা আবারও ফিরে এসেছে। কেউ ওই দরজা খুলে তাদের ফিরিয়ে এনেছিল, আর সেই থেকে এখন পর্যন্ত তারাই রাজত্ব করছে এই রাজবাড়িতে। রূপম বলল, কোন দরজা? বৃদ্ধা বলল, সময় হলেই জানতে পারবে। তুমি তো বাহক। এদিকে কুয়োর উপরে মুন্না আর থাকতে না পেরে সে কুয়োয় নামার জন্য তৈরি হয়। এ সময় একজন সেখানে উপস্থিত হয়, স্থানীয় এক সন্ন্যাসী, যার নাম পাগলা গুড্ডু। সে মুন্নাকে বলে, তুই নামিস না, কুয়োর নিচে মানুষ থাকে না। নিচে ডাক শোনা যায় কিন্তু ফেরত আসা যায় না। কিন্তু মুন্না ঠিক করে রূপমদাকে ফিরিয়ে আনতেই হবে। সে এক পুরনো কাঠের মই জোগাড় করে আনে আর রশি বেঁধে নেমে পড়ে সেই কুয়োর অন্ধকারে। উপরে থাকা সেই সন্ন্যাসী হাসতে হাসতে বলে, ছায়ারা তোকেও গিলে নেবে। এটা বলে সে হাসতে থাকে। মুন্না তার কথায় কান্না দিয়ে নেমে পড়ে সেই কুয়োর ভেতর। নিচে পৌঁছেই সে কানের কাছে শুনতে পায়, তুই একাই নামলি, ঠিক করলি না এটা, তোর ফেরার পথ বন্ধ। এদিকে রূপম বৃদ্ধের মুখে জানতে পারে, শত বছর আগে এক রাজ পরিবার এই ছায়া শক্তিকে বন্দি করেছিল। বিনিময়ে তারা অমরত্ব ও ক্ষমতা চেয়েছিল, তাই তাদের সাথে একটি চুক্তি করা হয়। কিন্তু চুক্তি ছিল ভয়ানক। তাদের প্রতিটি পুরুষ প্রজন্মকে কুয়োর কাছে আত্মাহুতি দিতে হতো। কেউ রাজি না হলে ছায়ারা উঠে এসে নিয়ে যেত তাকে। রূপম চমকে ওঠে। তাহলে আমি? বৃদ্ধা মাথা নেড়ে বলে, তুই সেই পরিবারের বংশধর রূপম, তোর রক্তেই সেই চুক্তির ছাপ আছে। একটা দেয়ালে খুলে দেখা যায় পুরনো ছবি, একটি কিশোরী যার মুখ হুবহু মিলে যায় কিরণময়ীর সঙ্গে। এদিকে মুন্না তার চতুর্দিকে ছায়া ভেসে বেড়াতে দেখে। তার শরীর ঠান্ডা হয়ে আসে। একটি ছায়া তাকে জড়িয়ে ধরে বলে, তুই যদি আরও নিচে নামিস তবে ফিরবি না। তবে ওর মতো তুইও দেখতে পাবি অতীতকে আর ভবিষ্যতের চিৎকার। অপর পাশে রূপম ধীরে ধীরে পাগল হয়ে যেতে থাকে। সে বুঝতে পারে কুয়োর নিচে সময় থেমে আছে এবং প্রতিটি ছায়া এক একটি হারিয়ে যাওয়া আত্মা। কুয়োর পাথরের মেঝেতে সে খুঁজে পায় আরও একটি নোট। আগমন শেষে যে ডাক আসে তা আসলে শেষ নয়, শুরু। ওদিকে মুন্না আর নিচে নামতে পারছে না। অদ্ভুত এক ঠান্ডা বাতাস শরীর জমিয়ে দিচ্ছে। তার কানে গুনগুন করে কারো কণ্ঠ, তোর নাম লেখা হয়ে গেছে, তোর নামে ডাক আসবে, তোর নামে ডাক পড়ে গেছে। সে এসব কানে না নিয়ে সে চিৎকার করে রূপমকে ডাকে, রূপমদা, রূপমদা। কিন্তু নিচে কারো কোনো সাড়া নেই। হঠাৎই মাটির নিচ থেকে উঠে আসে কয়েকটি ছায়াকৃতি, যেন তারা তাকে দেখে হাসছে। মুন্না পেছনে তাকিয়ে দেখে কুয়োর মুখ বন্ধ হয়ে যাচ্ছে। সে বুঝতে পারে এখান থেকে ফিরে যাওয়া সহজ হবে না, তাই সে রূপমকে খুঁজতে আরও নিচে নামে। এদিকে রূপম এখনো সেই পাথরের কক্ষে। বৃদ্ধ নেই, কিন্তু তার কণ্ঠ ঘুরে ফিরে আসে চারপাশে। তুই ওদের জাগিয়ে ফেলেছিস, এখন ওরা তোর ছায়া নিতে আসবে। হঠাৎ একটি দরজা খুলে যায়। রূপম এগিয়ে গেলে দেখে একটি কাচের ঘর, যেখানে শত শত মুখ ভয়, কান্না আর প্রার্থনার ছাপ নিয়ে চেয়ে আছে। এরা সকলেই কখনো না কখনো ছায়ার ডাক শুনেছিল। আর একটি আয়নার সামনে এসে রূপম দেখে তার নিজের প্রতিচ্ছবি। এদিকে মুন্না নিচে নামতে নামতে একটা দরজা দেখতে পায়। দরজা খোলার পর সে একটি ভাঙা ঘর দেখতে পায়। সেখানে ছিল পুরনো একটি বই। বইটি খোলার সঙ্গে সঙ্গেই বাতি নিভে যায়। চারদিক নিঃশব্দ,
আর বাইরের পৃষ্ঠায় লেখা ছিল, আগমন যখন ঘটেছে তখনই চুক্তির তালিকা শুরু হয়েছে। ছায়ারা কাউকে ক্ষমা করে না। চুক্তি না ভাঙা পর্যন্ত। মুন্নার শরীর কাঁপে। তার চোখে একটি ঝলক আসে। সে দেখতে পায় কিরণময়ী একটি বেদির পাশে দাঁড়িয়ে আছেন, তার গলায় দড়ি। সে প্রথমবার রূপম ছাড়া অন্য কাউকে দেখে এই রাজবাড়িতে, আর বুঝতে পারে এটাই সেই ছায়া। এই ছায়ারা সময়ের বাইরে থেকেও সব দেখতে পারে। এদিকে রূপম দেখতে পায় এক দেয়ালে রাজবংশের পুরনো একটি চিত্রশিল্প। তাতে দেখা যাচ্ছে এক জমিদার, যার হাতে রক্তে রঞ্জিত, আর পেছনে অন্ধকারের মধ্যে দুটি চোখ জ্বলছে। তার পাশে একটি ছোট ছেলে দাঁড়িয়ে, ঠিক যেন রূপম। আর ছবিটির একদম নিচে লেখা, শিকড় যারা জানে না তারা ফল পায় না, ফলের নিচে আবার অন্ধকার থাকে। রূপম তখন নিজের ভেতরে এক ভয়ঙ্কর ঝড় টের পায়। সে এসেছে কোথা থেকে? তার আত্মা বাধা পড়ে আছে কেন ছায়ার সঙ্গে? কেন কেন তার সঙ্গে রাজেন্দ্র চৌধুরীর কিছুটা মিল রয়েছে? এদিকে মুন্না সেই রুমের মধ্যে একটা পুরনো ফলক খুঁজে পায়। সে হাত দেয় সেই পুরনো ফলকে। তাতে একটা নাম খোদাই করা ছিল, অভিরামা। এই নাম উচ্চারণ করতেই সব আলো নিভে যায়। কুয়োর জল থেমে যায়, আর বাতাস থেমে গিয়ে যেন সময় জমে ওঠে। রূপমও একই সঙ্গে অন্য পাশের দেয়ালে খুঁজে পায় অভিরামা ছায়ার প্রথম জন্মের ইতিহাস। সে চুক্তি করেছিল মানুষদের সঙ্গে, সময় ও আত্মা আর রক্তের বিনিময়ে। হঠাৎই চারপাশ থেকে শত শত কণ্ঠ আসে, তুই ওর নাম জেনেছিস, এখনও তোর নাম জানে। ছায়ার ডাক এবার আরও কাছে চলে আসে। রূপম ঘুম ভাঙার মতো অনুভব করে তার আশেপাশে কেউ আছে। সে ঘুরে তাকায়, দেখে একটি মেয়ের ছায়া, আধা ছায়া আধা আলো। মেয়েটির চোখ জ্বলজ্বল করছে। সে বলে, তুমি আমার নাম উচ্চারণ করেছ রূপম, এখন আমি তোমার সঙ্গী। রূপম বুঝতে পারে এটাই অভিরামা, ছায়ার প্রথম রূপ। সে হেসে বলে, তুমি জানো না কাকে জাগিয়ে তুলেছ। ছায়ারা ঘুমোয় না, তারা অপেক্ষা করে। এদিকে মুন্না বুঝে গেছে এই জগৎ বাস্তব নয়, সময়ের একটি স্তর যেখানে ছায়ারা আটকে আছে। সে সিদ্ধান্ত নেয় রূপমকে না নিয়ে যাবে না, কিন্তু অভিরামার নাম জেনে সে নিজেও বাধা পড়ে গেছে ছায়ার দুনিয়ায়। এক প্রবীণ ছায়া তাকে বলে, তুই যদি রূপমকে বের করতে চাস তবে তোকে ছায়ার বিনিময়ে আলো দিতে হবে, আর আলো মানে প্রাণ। মুন্না বুঝে গেছে তাকে হয়তো নিজের জীবন ছাড়তে হবে এবার। মুন্না বলে, হ্যাঁ আমি আলো দিব, তবে রূপম তাকে বের করার পর। ওদিকে রূপম যেন এক পলকে এক অদ্ভুত ঘরে গিয়ে উপস্থিত হয়। সেখানে সে দেখে একটি চিত্ররূপ। এক মন্দিরের অভ্যন্তরে একজন নারী অন্ধকারের দিকে চেয়ে বসে আছে। তার নাম অভিরামা। সে জন্ম নিয়েছিল একটি অভিশপ্ত দিনে, যখন চাঁদ ছিল রক্তিম। মানুষেরা তাকে বলতো আলো খেকো। সে নাকি চোখে চোখ রাখলে আলোর প্রাণ কেড়ে নিতে পারত। তাকে পাথর চাপা দিয়ে কুয়োর নিচে রাখা হয়েছিল। সেই থেকেই কুয়োয় ছায়ার ডাক শুরু হয়েছিল। এরপর সেই কুয়োয় অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। মানুষ হারিয়ে যাচ্ছে, ছায়া দেখার পর নিখোঁজ হয়ে যাচ্ছে। এরপর এক বৃদ্ধ মহিলা, পাগলি বলে পরিচিত, তিনি ঘোষণা করে ছায়ারা ফিরে এসেছে। তারা সেই নাম জেনেছে, এখন তারা বেরোবে। গ্রামের মানুষ পুলিশের কাছে যায়। স্থানীয় পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু কোনো তথ্য পাওয়া যায় না। শুধু কুয়োর পাশে পাওয়া যায় ভেজা মাটি আর এক শিশুর কণ্ঠস্বর, ভেতরে এসো। সেই তদন্ত করতে গিয়ে একজন ইন্সপেক্টরও নিখোঁজ হয়ে যায়। এরপর কিছুক্ষণ গোলক ধাঁধায় ঘোরার পর রূপম ও মুন্না অবশেষে একে অপরকে খুঁজে পায় ছায়ার ভেতরে। কিন্তু তারা দেখে তাদের পেছনে অভিরামা
আর তাদের সামনে আরেকটি ছায়া। সেই ছায়া বলল, তোমরা একে অপরকে খুঁজছো, কিন্তু ছায়া কাউকে ফিরতে দেয় না। রূপম বলে, তুমি কে? ছায়াটি উত্তর দেয়, আমি সেই কিরণময়ী।